This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরাবুল ইসলামের খবরের দিকে নজর রাখবো, কারণ তৃণমূল সাসপেন্ড করবার পরেই আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ উঠল। আরাবুল এবং তার ছেলে হাকিমুলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার। বিজয়গঞ্জ থানায় অভিযোগ দায়ের ভাঙড়ের 1 নম্বরের কর্মাধ্যক্ষ এহসান মোল্লার। বৃহস্পতিবার ভাঙড় 2 নম্বর বিডিও অফিসে আরাবুল হাকিমুলের মদতে হামলার অভিযোগ। দর্শনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে একজনকে। এটা নিশ্চিতভাবে আমাদের সর্বভারতীয় নেত্রী, আমাদের দিদি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিশ্চিতভাবে তাদের যা কিছু হয়েছে তাদেরই নির্দেশে হয়েছে। কিন্তু ভেতরে একটা খবর বলা হচ্ছে যে আপনি নাকি কলকাটি নেড়ে নাকি তাকে সরিয়েছেন। যদি কেউ রাতে স্বপ্ন দেখে আমি আর কি করব? কেউ দিনের স্বপ্ন দেখে, কেউ রাতে স্বপ্ন দেখে। কারণ কেউ স্বপ্ন দেখে দিনে, সে ঘুমিয়ে ঘুমিয়ে দেখে যে আমি রাজা হয়ে গেছি, কেউ বলে আমি রানী হয়ে গেছি। তা সে স্বপ্ন কেউ দেখতেই পারে, মনে কেউ বলতেই পারে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের সঙ্গে। দেখুন, তৃণমূলে সাসপেন্ড করবার পরেই আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ উঠছে, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূল কোন লেভেলে নোংরামি করে নতুন করে আর বলতে লাগে না। কার কাগের মাংস খায় না, তৃণমূলকে খুন করে। ইতিপূর্বে দেখা গিয়েছে কাউন্সিলরকে হত্যা করার জন্য, খুন করার জন্য 50 লাখ টাকা সুপারি দিয়েছে। এবং বিভিন্নভাবে বক্সি থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখছি কিভাবে তৃণমূলের মধ্যে লড়াই করছে। এটা স্বাভাবিক ব্যাপার, ছোট ব্যাপার। আমি মনে করি তাদের দলের যে নোংরামি যে লেভেলে পৌঁছেছে, তবে কতটা প্রবীণের দ্বন্দ্বে সেটাই দেখার বিষয়। ব্যাপারটা হচ্ছে আরাবুল ইসলামের ইতিপূর্বে যে নোংরামিগুলো হয়েছে সবে শাস্তি তো ঠিকঠাক পায়নি। আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছিল তিনি একজন অধ্যাপিকাকে চক ছুঁড়ে মারার জন্য, কিন্তু আরাবুল ইসলামের এর মধ্যে সাসপেনশন হয়ে গেল, তাকে আবার একটা বড় পদে বসিয়ে দিল। আরাবুল ইসলামের হয়তো প্রয়োজন হচ্ছে না, অন্য কাউকে দিয়ে ওখানে নোংরামি করাতে হবে, ট্রেনে অন্য কাউকে সুযোগ করে দেওয়ার জন্য একে একটু সাইডলাইন দিচ্ছে। আবার যখন দেখবেন প্রয়োজন হবে আরাবুল ইসলামকে দরকার, আরাবুল ইসলামকে আবার তখন খাইয়ে দাইয়ে ফুটফুটে বাচ্চা করে মার্কেটে আবার নিয়ে আসবে। দুধেল গাই বলে দিয়েছে আগে থেকেই আরাবুল ইসলামদেরকে, দুধেল গায়ে মার্কেটে তুলবে। যে সমস্ত দুধেল গাইগুলো তৃণমূল কংগ্রেসের হয়ে গলা ফাটাচ্ছে, এই সরকার সাহেবকেও দেখা দরকার যে আগামী দিনে সরকার সাহেবের ছাড়া অন্য কাউকে যদি প্রয়োজনে হয়, সরকার সাহেবকে ঠিক এইভাবেই তৃণমূল কংগ্রেস ক্রমশ সাইড লাইনে দিয়ে দেবে। এগুলো দুধেল গাইদের দেখে শিক্ষা নেওয়া দরকার। যে আরাবুল ইসলাম 2006 সালে তৃণমূল কংগ্রেসের সম্পদ হয়ে উঠেছিল, তাজা নেতা ছিল, সেই আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেস এখন ছাড় পোকাতে পরিণত করছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের সঙ্গে। তার বক্তব্য আপনারা শুনলেন, কিন্তু এই বিষয়ে রাজনৈতিক চাপানোতর তো হবেই। কি বলছে বাম, কি বলছে বিজেপি, চলুন শুনি। যারা তৃণমূল দলটা গোড়া থেকে ছিল, প্রথম দিন থেকে যারা তৃণমূল, তারা এখন তৃণমূলে কোণঠাসা এবং ব্রাত্য। তারা বিরক্ত হচ্ছে যে আমরা কি তৃণমূল রাজনীতির দল হয়েছিলাম? এটা তো কার্যত একটা লুঠেরাদের দল। যারা প্রথম থেকে তৃণমূল, লুঠের অংশীদারও যারা হয়েছে, তারা কিন্তু এখন ব্রাত্য। এখন এই নতুন একটা বাহিনী, যারা তৃণমূল, আপনি দেখছেন না, জয়প্রকাশ মজুমদার অ্যানাউন্স করছে, কংগ্রেস বিজেপি হয়ে তৃণমূল, সেই জয়প্রকাশ মজুমদার অ্যানাউন্স করছে যে শান্তনু সেন সাসপেন্ডেড। উনি খুনের মামলার আসামি হতে পারেন না, তা আমি মনে করি না। আরাবুল কোনোভাবে অথবা তার ছেলে, তারা ভালো এলিমেন্ট, এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু তখন তো তাজা ছেলে হয়েছিল যখন রেজ্জাক মোল্লা সিপিআইএম তাকে যখন আক্রমণ করলো। ও জানেই না ওটা হচ্ছে বাৎসরিক সাসপেনশন, আর ওকে জেলে ভরাটা হচ্ছে ওই ধরুন লিপিয়ারের মতন। কারণ জানে দিদিমণির কাছে সব ফাইল আছে, সব খুলে ফেলবে। তো এখন অনেক আরো মামলা মোকদ্দমায় জড়ানো হবে, কিন্তু তাহলেও ও দিদি বিরোধী একটাও কথা বলবে না। তাহলেও চুপ করে সহ্য করবে পুরাতন বৃত্তের মতো। কারণ ও জানে যত ফাইল আছে দিদি চাইলে আরো অনেক বেশি ফাঁসিয়ে দিতে পারে। মাথা উঁচু করে, সিদ্ধারা উঁচু করে বাঁচার মতন অবস্থায় এরা কেউ নেই। এটা হবে জানাই ছিল।
আর শুধুমাত্র আরাবুল ইসলামই নয়, শাস্তির খাড়া নামলো, তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো শান্তনু সেনকে এবং এই সাসপেনশনের পরেই বিস্ফোরক মন্তব্য শান্তনু সেনের। কি বললেন তিনি, চলুন শুনি। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি কোথাও দলবিরোধী কাজ করেছি বা কোথাও দলনেত্রী বা আমাদের কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলেছি একটা তো দেখিয়ে দিতে পারবেন না বলে আমি চ্যালেঞ্জ করছি। তাই আমি এখনও বুঝে উঠতে পারছি না যে দলবিরোধী কাজটা আমি করলাম কি। কিন্তু সেই সিদ্ধান্তটা যদি এমন কারোর মাধ্যমে শুনতে হয় যে একসময় একটা দল বিজেপি করে কংগ্রেস করেছে, তারপর বিজেপি করেছে, তারপর তৃণমূল করছে, আগামী দিনে আবার দল বিপদে পড়লে কদিন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, তারা যদি প্রথম দিনে তৃণমূলের অনুগত সৈনিকের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত ঘোষণা করে কোথাও একটা খারাপ তো লাগেই। অভিষেকপন্থী বলে কি অরূপ চক্রবর্তীর মুখপাত্র পদ গিয়েছে, অভিষেকপন্থী বলে কি শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিক্রমে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সুব্রত বক্সির নির্দেশে কোনো কাজ করলে সেটা কি দল বিরোধী কাজের সামিল হয়? সেবাশ্রয় নিয়ে শান্তনু সেনের যাবতীয় উদ্যোগ, সেই উদ্যোগ কি দলের কোথাও কিছু নেতৃত্বের চোখের কাটা হয়ে দাঁড়ালো? প্রাকৃতিক বিপর্যয় হয়েছে যখন আমার দলনেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমরা তো ঝাঁপিয়ে গিয়ে পড়ে ক্যাম্প করেছি, পরিষেবা দিয়েছি। সেটা যদি সঠিক কাজ হয় তাহলে আমার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোনো একটা জায়গায় এত বড় একটা ঐতিহাসিক মডেলের ক্যাম্প করছেন, সেই ক্যাম্পে যদি কিছু চিকিৎসক অংশগ্রহণ করে তাহলে সেটা তো অন্যায় কোথায়? কোনো দুর্নীতির সাথে বাইনোকুলার দিয়েও আমার কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। বরঞ্চ আজকে এই আফসার খান, আজকের এই আশিস পান্ডে, আজকের এই সন্দীপ ঘোষ যারা জেলের মধ্যে রয়েছে তাদের মুখোশটা আমি খুলে দিয়েছিলাম আজ থেকে 1.5 বছর আগে। তখন কিন্তু মিডিয়াও জানতো না, কিন্তু আজকে আমাকেই বলা হচ্ছে আমি দলবিরোধী কাজ করেছি। যদি সত্যি প্রমাণিত হয় আমি দলবিরোধী কাজ করেছি, আমার ক্ষমা চাইতে দ্বিধাবোধ করব না, কিন্তু আমি জানতে চাই আমার কোন কাজটা দলবিরোধী। আগামী 13ই জানুয়ারি প্রয়াগে মহাকুম্ভ চলবে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি 12 বছরে একবার করে আসে পূর্ণকুম্ভ, আর মহাকুম্ভ আসে 144 বছরে। 16ই জানুয়ারি থেকে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে থাকবেন শান, কৈলাশ খের সহ বহু শিল্পীরা। 6 মাস ধরে ফ্রিজে প্রেমিকার দেহ, বিয়ে করতে চাপ দেওয়ায় খুন লিভ ইন পার্টনার। দিল্লির পর মধ্যপ্রদেশেও নৃশংস হত্যাকাণ্ড। ফ্রিজ থেকে উদ্ধার চাদরে মোড়া প্রতিভা প্রজাপতির দেহ। অভিযুক্ত সঞ্জয় পাতিদারকে গ্রেফতার করেছে পুলিশ। পাঞ্জাবের আপ বিধায়কের রহস্য মৃত্যু। লুধিয়ানা পশ্চিমের বিধায়ক গুরপ্রীত গোগির শরীরে মিলেছে গুলির ক্ষত। নিজের বাড়ি সুইমিং পুলের ধার থেকে উদ্ধার হয় দেহ। কিভাবে গুলি লাগলো তা স্পষ্ট নয়, ময়নাতদন্তে পুলিশ। অবশেষে রেহাই। মানহানির মামলায় জামিন পেলেন রাহুল গান্ধী। সাভারকর নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিল খোদ সাভারকরের পরিবারের একজন। অবশেষে সেই মামলায় পুনের আদালতে রেহাই পেলেন রাহুল। আর এবার বাম শাসিত কেরলে খাতা খুলল তৃণমূল। অভিষেকের হাত ধরে তৃণমূলে কেরলের নির্দল বিধায়ক নীলাম্বুরের বিধায়ক পিভি আনভার যোগ দিলেন তৃণমূলে। বাম জোটের সদস্য ছিলেন আনভার। আরো এক ধাপ এগোলো ভারতীয় সেনাবাহিনী। হাতে এলো তুষার বর্ম, হিম কবচ। -60 ডিগ্রিতেও সমস্যা হবে না এবার। ডিআরডিওর সফলভাবে হিম কবচ তৈরি করেছে, যা চরম ঠান্ডা পরিবেশে সৈন্যদের টিকে থাকতে সব রকমের সাহায্য করবে। মালদায় তৃণমূল নেতা খুনের পরে 7 দিনও কাটতে না কাটতেই ফের মালদায় দুষ্কৃতী দৌরাত্ম। ঘরে ঢুকে হামলা, বৃদ্ধ দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ। মৃত্যু হলো বৃদ্ধের, আশঙ্কাজনক বৃদ্ধা। চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশলপুর গ্রামে। মুখ্যমন্ত্রীর নির্দেশ উপেক্ষা রমরমিয়ে চলছে বালি পাচার। নানুরে একাধিক ঘাট থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ উঠছে। গতকাল রাতে বালি পাচার রুখতে অভিযানে নামেন জেলা শাসক। আটক একাধিক বেআইনি বালি তোলার সরঞ্জাম এবং লরি। মত্ত যুবকদের হামলা, রক্ত ঝরল পুলিশের। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। রাজ্য সড়ক অবরোধ করে নাচে মত্ত যুবকরা। রাজ্য সড়ক ছাড়তে বলাতেই পুলিশের উপরে চড়াও হয় মত্ত যুবক। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 9 জনকে। বাজেয়াপ্ত করা হয় সাউন্ড সিস্টেম। আবাসের প্রথম দফা টাকা পেয়ে বাড়ির কাজ শুরুর পরেই ঘটল বিপত্তি। উপভোক্তাকে টাকা ফেরানোর আবেদন বিডিও অফিসের। নদিয়ার কৃষ্ণগঞ্জের স্বর্ণখালী গ্রামে শোরগোল পড়ে গেল। আবাস যোজনার তথ্য গোপন এবং ভুয়ো তথ্য দেওয়ার অভিযোগ। পাকা বাড়ি থাকলেও তা লুকানোর অভিযোগ উঠছে। শীতের সকালে আচমকাই রাস্তায় গাড়িতে আগুন। পাঁচলায় চলন্ত গাড়িতে আগুন। চলন্ত গাড়ি থেকে ধোঁয়া দেখে নেমে আসেন যাত্রীরা। তারপরেই আগুন ধরে যায় গাড়িটিতে। একটুর জন্য প্রাণে বাঁচলেন গাড়ির যাত্রীরা।
বড়বাজারের পর এম বাইপাস শহরে ফের দুর্ঘটনা। সল্টলেক স্টেডিয়ামের সামনে বেপরোয়া গতির দৌরাত্ম্য, নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পোস্টে ধাক্কা মেরে ডিভাইডারে ধাক্কা মারে গাড়ি। আহত দুজন আরোহীকে উদ্ধার করল পুলিশ। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা অনুমান পুলিশের। গাড়িতে আটক করেছে পুলিশ। দেখুন, দেখা নেই পঞ্চায়েতের, সাফাইয়ের কাজে এবার নামলেন গ্রামবাসীরাই। অভিযোগ উঠছে যে গ্রামের জঞ্জাল সাফাইয়ের কোনো ব্যবস্থা নেই কাটোয়ার 2 নম্বর ব্লকের সিঙ্গি পঞ্চায়েতে। প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। দূষণ এড়াতে 2021 সাল থেকেই জঞ্জাল সাফাইয়ের কাজ করছেন স্থানীয় বাসিন্দারাই। কাটমানি নিতেই ব্যস্ত পঞ্চায়েত, কটাক্ষ করছে বিজেপি। দ্রুত বর্জ্য সংগ্রহ করা হবে বলে জানিয়েছে পঞ্চায়েত প্রধান। গ্রামকে পরিবেশ প্লাস্টিক থেকে দূষণমুক্ত করার জন্য বা রাস্তাঘাট যেগুলো ময়লা হয়ে থাকে সেগুলোকে পরিষ্কার রাখার জন্য আমরা এই জলের জার কেটে এখানে একটা সব পোলে বেঁধে এই সব প্লাস্টিক ওখানে জমা করি, দিয়ে আমরা গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দিই যাতে রাস্তাঘাট পরিষ্কার থাকে এবং মাটি দূষণ না হয়। প্লাস্টিক দূষিত হবে না, গ্রাম পরিষ্কার থাকবে, তার জন্য আমাদের বাচ্চা ছেলে মেয়েরা সব এইগুলো করেছে, পরিষ্কার রাখার জন্যে। যদিও পঞ্চায়েত থেকে শুনছি যে এটা হবে, কিন্তু যেহেতু এখনও তারা উদ্যোগী হয় নাই, আমরা এটা গ্রামকে বাঁচাবার জন্য, পরিবেশটাকে বাঁচাবার জন্য এটা আমরা নিজেরাই করছি। আজ আইএসএল এর বড় ম্যাচ রয়েছে। গুয়াহাটিতে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান। আইএসএল এর ডার্বিতে অপরাজেয় সবুজ মেরুন। ইতিহাস বদলাতে মরিয়া লাল হলুদ শিবির। চোটের কারণে অনিশ্চিত ইস্ট বেঙ্গলের আনোয়ার, মোহনবাগানে নেই অনিরুদ্ধ থাপা। শনির মেগা ডার্বিতে মাঠে নামার আগে চনমনে মোহনবাগান। সবুজ মেরুন শিবির দেখলেই মনে হয় যেন আত্মবিশ্বাসে ভরপুর। জেমি ম্যাকলারেন, দিমি পেট্রাতস কিংবা জেসন কামিংসরা গোল করতে মুখিয়ে আছেন। চোট সারিয়ে একেবারে ফিট গ্রেগ স্টুয়ার্ট, দিমি পেট্রাতসরা। I trust my team, the work we are doing. Of course, a derby is always a derby, and it's always difficult. Doesn't matter which position have the team. In that case, they are going to fight for sure, 100%. They are good players. Then we have to be ready to fight. গুয়াহাটিতে ডার্বি জিততে চায় ইস্ট বেঙ্গল। আইএসএল এর আসরে এখনো পর্যন্ত মোহনবাগানকে হারাতে পারেনি লাল হলুদ ব্রিগেড। যুবভারতীতে সেই আশা অধরা থেকেছে। গুয়াহাটিতে মশাল জ্বালাতে মুখিয়ে লাল হলুদ বাহিনী। We are fully focused on the real preparation, I repeat, on the technical side, on the analysis and on the things we have to do on the pitch, because that is our approach. ইস্ট বেঙ্গল শিবির যেন মিনি হাসপাতাল। চোট আঘাতে জর্জরিত মশাল বাহিনী। আনোয়ার আলীর খেলা নিয়ে রয়েছে যথেষ্ট ধোঁয়াশা। বলা যেতেই পারে শনির ডার্বিতে তিনি অনিশ্চিত। রিচার্ড সেলিসকে 18 জনের দলে রাখতে চাইছেন কোচ অস্কার ব্রুজো। অন্যদিকে মোহনবাগান শিবির আত্মবিশ্বাসে ভরপুর। কোন দল শেষ হাসি হাসে এখন সেটাই দেখার। ক্যামেরায় সমরের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা।